কি ভালো লাগছে থাইল্যান্ড এসে, তোমাকে বলে বোঝাতে পারবো না বাবা। এতদিন শুধু ফোনেই থাইল্যান্ড দেখতাম, আজ সত্যি সত্যি এখানে এসেছি। আমি অনেক অনেক মজা করব আর অনেক ছবি পোস্ট করব। এই একদম না, তুই কোথাও কোনো রকমের ছবি পোস্ট করবি না। আমাদের রিলেটিভরা দেখলে অসুবিধা আছে। তো যত খুশি তুই এখানে ঘোর, যা খুশি তাই কর, কিন্তু ছবি পোস্ট করা যাবে না। অবশ্য আজকে বিকেলে আমরা সবাই স্নরকেলিং করতে যাচ্ছি। স্নোরকেলিং? ওয়াও বাবা প্লিজ, আমি এর সাথে স্কুবা ডাইভিংটাও করতে চাই। থাইল্যান্ডের সবুজ সমুদ্রের ভেতরটা আমি আজকে দেখেই ছাড়বো। আচ্ছা বেশ, আগে আমার আর মায়ের সাথে স্নরকেলিং করে নে, তারপর হয় স্কুবা ডাইভিং এ তুই একাই নামিস। তোর মা অত গভীরে যেতে চাইবে না। রিমা বাবার কথা শুনে খুবই খুশি হয়। সেদিন রিমা 40 মিনিট ধরে স্নোরকেলিং এবং 3 ঘন্টা ধরে স্কুবা ডাইভিং করে। এছাড়াও রাফটিং করে এবং জেট স্কিং চেপে রিমা খুবই খুশি হয়। এভাবে কয়েকদিন থাইল্যান্ডে থেকে মজা করার পর বাড়িতে ফিরে যাওয়ার দিন রিমার খুবই মন খারাপ করে। মা, আবার কবে থাইল্যান্ডে আসবো আমরা? আমার তো থাইল্যান্ড ছেড়ে যেতে ইচ্ছাই করছে না। আমার মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই। থাইল্যান্ড মনে হচ্ছে তোর বাবার জায়গা, যে এখানেই থেকে যাবি। 2 লক্ষ টাকা খরচ হয়েছে এখানে আসতে গিয়ে, সেটা জানিস তুই। আমরা আর কখনো এখানে আসবো না। তবে আমরা যদি তোর সাথে কোনো থাইল্যান্ডবাসী ছেলের বিয়ে দিই, তাহলে তুই এখানে সারা জীবন থেকে যেতে পারবি। মায়ের মুখে সেদিন থাইল্যান্ডে বিয়ে করার কথাটা রিমার মনে ধরে যায়। তাই থাইল্যান্ড থেকে বাড়িতে ফিরে আসার পর রিমা থাইল্যান্ডবাসী কোনো ছেলেকে বিয়ে করার জন্য জেদ করতে শুরু করে। কিন্তু রিমার বাবা মা তাদের একমাত্র মেয়ের জন্য থাইল্যান্ডবাসী ছেলে খুঁজে পায় না। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর এরই মধ্যে রিমার বাবা মা শাগনিকের সঙ্গে রিমার বিয়ে ঠিক করে। কারণ রিমা যখন জানতে পারে যে শাগনিক একজন থাইল্যান্ডবাসী, আর রিমা সেই বিয়েতে রাজি হয় শুধুমাত্র এটা জানার পর যে রিমার হবু স্বামী শাগনিক একজন থাইল্যান্ডবাসী। থাইল্যান্ড যাওঙ্গি, মস্তি করুঙ্গি। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। তারপর আমি থাইল্যান্ডে থাকবো। এই গরমের মধ্যে থাইল্যান্ডের সমুদ্রে স্নান না করে আমি জাস্ট থাকতেই পারছি না। দেখতে দেখতে 1 সপ্তাহ বাদে ধুমধাম করে রিমার সঙ্গে শাগনিকের বিয়ে হয়। তবে বিয়ের পরের দিনই রিমা শাগনিককে বলে, চলো না শাগনিক, কালকেই হানিমুনে থাইল্যান্ডে যাই। ভীষণ গরম পড়ছে, আমি আর ইন্ডিয়াতে থাকতে পারছি না। থাইল্যান্ডের সমুদ্রে ঝাঁপনা মারলে আমার মন শান্ত হচ্ছে না। আমি সমস্ত প্যাকিং করে ফেলেছি, তুমিও তোমার জিনিসপত্র গুছিয়ে নাও। রিমার কথা শুনে শাগনিক আগামী দিনের ফ্লাইটের টিকিট বুক করতে যায়, কিন্তু কিছুতেই সেই টিকিট বুক হয় না। শাগনিক অনেক চেষ্টা করার পর 3 দিন পর ফ্লাইটের টিকিট বুক করতে পারে। আর শাগনিক যখন সেটা রিমাকে জানায়, কালকের ফ্লাইটের টিকিটটা পেলাম না, তবে 3 দিন পরের ফ্লাইটে আমরা থাইল্যান্ডে পৌঁছাতে পারবো। এবার তুমি খুশি তো? এখনো 3 দিন পরে আমি থাইল্যান্ড যেতে পারবো? দূর, আমি অপেক্ষা করতে পারছি না। আমি এত গরমে তোমাদের জন্য রান্না বান্না করতে পারবো না। তোমাদের ইচ্ছে হলে অনলাইনে খাবার অর্ডার করে খেয়ে নিও। রিমার কথা শুনে শাগনিক খুব ভালো মতোই বুঝতে পারে রিমা এবার থাইল্যান্ড যাওয়া না পর্যন্ত কোনো কথা শুনবে না। তাই 3 দিন পর্যন্ত শাগনিকের পরিবার বাইরে থেকে খাবার অর্ডার করে খায়। দেখতে দেখতে 3 দিন এভাবেই কাটে, আর শাগনিক রিমাকে সঙ্গে নিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। থাইল্যান্ডে পৌঁছে রিমা খুবই খুশি হয়। থাইল্যান্ডের রাস্তা দিয়ে যেতে যেতে রিমা রোল্ড আইসক্রিম দেখে গাড়ি থেকে নেমে খেতে শুরু করে দেয়। আমাদের বাড়িতে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারছো না? এখন বাড়ি চলো, আবার বিকেলবেলা বেরিয়ে আইসক্রিম খেও। আমি ভীষণ ক্লান্ত, আমার রেস্টের প্রয়োজন। এই, তুমি আমাকে একটু শান্তি করে আইসক্রিম খেতে দাও তো। একেই তো কতদিন পরে থাইল্যান্ডে এলাম, আর তুমি বলছো এখনই রুমে যেতে। আগে আমার আইসক্রিম খাওয়া হবে, তারপর আমরা রুমে যাব। এভাবে অনেকগুলো আইসক্রিম খাওয়ার পরও রিমার তৃপ্তি হয় না। সে সোজা চলে যায় মিক্স ফ্রুট জুসের দোকানে। জুস খাওয়ার পর রিমার আবার নারকেল স্যুপ খাওয়ার ইচ্ছা হয়। শাগনিক, প্লিজ চলো না, নারকেলের কোল্ড স্যুপ খেয়ে আসি। থাইল্যান্ডে নারকেলের স্যুপ খুব পপুলার, আমার ভীষণ খেতে ইচ্ছে করছে। এই তো সবে ইন্ডিয়া থেকে ফিরলাম, আমার ভীষণ টায়ার্ড লাগছে। তোমাকে আগেও বলেছি আমি কোথাও যেতে পারবো না। এখন বাড়ি চলো, কালকে আবার আমাদের তো ঘুরতে বেরোতে হবে। এই বলে শাগনিক জোর করে রিমাকে সেখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু রুমে যাওয়ার পর কিছুতেই রিমার মন টিকতে চায় না। সে সবসময় কোসাময় দ্বীপের সবুজ জল এবং থাইল্যান্ডের স্ট্রিট ফুডের কথা ভাবতে থাকে। রাত্রিবেলা শাগনিক ঘুমিয়ে পড়লেও রিমার কিছুতেই ঘুম আসতে চায় না। তাই রিমা সেদিন রাত্রিবেলাতেই একাই থাইল্যান্ডের রাস্তায় বেরিয়ে পড়ে। উফ,
রাত্রিবেলা থাইল্যান্ড যে এতটা সুন্দর সেটা আমি জানতাম না। এখানে একটা জলে ভাসমান মার্কেট আছে শুনেছি, আজকে গিয়ে ওটা দেখে আসি। এই বলে রিমা জলে ভাসমান মার্কেটে চলে যায় আর সেখান থেকে প্রচুর শাকসবজি, মাছ, ডিম ইত্যাদি কেনে। কিন্তু হঠাৎই রিমার তখন নারকেলের কোল্ড স্যুপের কথা মনে পড়ে। তাই সে বিচের ধারে একটা রেস্টুরেন্টে গিয়ে নারকেল স্যুপ অর্ডার করে। আর নারকেল স্যুপ খেতে খেতে রিমা চোখ চলে যায় সমুদ্রের সবুজ জলের দিকে। সমুদ্রটা কি সুন্দর লাগছে, আমাকে এখনই একবার সাঁতার কেটে আসতে হবে। উফ, আমি আর থাকতে পারছি না। এই বলে রিমা স্যুপ খাওয়ার পর সমুদ্রের জলের দিকে এগিয়ে যায়। কিন্তু তখনই একজন বিচের দোকানদার রিমাকে সমুদ্রে নামতে বাধা দেয়। এই রাত্রিবেলা কেউ সমুদ্রে নামে? এখানে রাত্রিবেলা সমুদ্রে কাউকে নামতে দেওয়া হয় না। থাইল্যান্ডের কোনো অধিবাসী আপনাকে দেখলে আপনি অসুবিধায় পড়তে পারেন। দিনের বেলা এসে সমুদ্রে নামবেন, এখন বাড়ি চলে যান। কালটুর কথা শুনে রিমা বাধ্য হয়ে রুমে ফিরে যায়। আর পরের দিন সকালে শাগনিক অফিসে যাওয়ার জন্য যখন তৈরি হয় তখন রিমা শাগনিককে বলে, শাগনিক, আমার স্নোরকেলিং করতে খুব ইচ্ছে করছে, প্লিজ চলো। আমি ইনস্টাগ্রামে সবার প্রচুর ফটো দেখেছি, সবাই কি সুন্দর স্কুবা ডাইভিং করে। আমি ওরকম স্কুবা ডাইভিং করে জলের মধ্যে গিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করব, দারুণ হবে ব্যাপারটা। এই তো কালকে এসেছি রিমা, এখন তো এখানে আমরা থাকবো। আজকে আমার অফিসের ভীষণ ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, তুমি কিন্তু একা একা একদম সমুদ্রের ধারে যাবে না, আমি সময় বুঝে তোমাকে নিয়ে যাব। রিমা শাগনিকের কথা শুনে ভীষণ বিরক্ত হয়। তাই সে মনে মনে প্ল্যান করতে থাকে সে কিভাবে স্নোরকেলিং করবে। আর শাগনিক অফিসে বেরিয়ে যাওয়ার পর রিমার বান্ধবী এলা রিমাকে ফোন করে। কিরে, তুই তো একটা থাইল্যান্ডবাসী হাজবেন্ড খুঁজে ফেললি, কিন্তু তোর এখনো ইনস্টাগ্রামে কোনো ছবি দেখতে পেলাম না। তোর বর আদেও থাইল্যান্ডে জব করে তো? তোর তো এতক্ষণে ইনস্টাগ্রামের ফিড ভরিয়ে দেওয়া দরকার। থাইল্যান্ডে জব করে তো, আমি নিজেও এখন থাইল্যান্ডেই আছি, কিন্তু আমার বর সময়ই পাচ্ছে না আমাকে বিচে নিয়ে যাওয়ার। থাইল্যান্ডে থেকেও আমি সমুদ্রে নামতে পারছি না, স্নোরকেলিং করতে পারছি না, স্কুবা ডাইভিং করতে পারছি না। এর থেকে বড় দুঃখের কথা আর কি শোনাবো বল? সে কি রে, এই ব্যাপার? এক কাজ কর, তোর বরের কথা বাদ দে, তুই নিজেই সমুদ্রে গিয়ে জেট স্কিং করে আয়। বিচে শুয়ে সানবাথ নেই, ছবি তুলতে কিন্তু একদম ভুলিস না। বান্ধবীর কথা শুনে রিমা একা একা সুইমস্যুট পরে বিচে চলে যায়। আর দিনের বেলা রিমাকে কেউ সমুদ্রে নামতে বাধা দেয় না। রিমা বিচে গিয়ে সানবেথ নিয়ে স্নোরকেলিং করে শাগনিকের ফিরে আসার আগেই রুমে ফিরে যায়। ফলে শাগনিক কিছুই জানতে পারে না। এভাবেই রিমা প্রত্যেক দিন শাগনিককে না জানিয়েই সমুদ্রে সাঁতার কেটে জেট স্কিং করতে বেরিয়ে যায়। এভাবেই 1 মাস কাটে। আর থাইল্যান্ডে থাকার জন্য রিমার ইন্ডিয়ান পোশাক আশাক পরে না। এখন তাকে দেখে মনে হয় সে থাইল্যান্ডেরই অধিবাসী। আমি সবসময় স্বপ্ন দেখেছিলাম আমি এখন সেই জীবনটা কাটাচ্ছি, এটা আমি ভাবতেই পারছি না। এই গরমের মধ্যে রোজ সমুদ্রে সাঁতার কেটে যা মজা, এটা আর কোথাও নেই। আমার ইনস্টাগ্রাম ফিডটাও পুরো থাইল্যান্ডের ছবিতে ভরে গেছে। কিন্তু শাগনিক দেখতে পেলে আমাকে ভীষণ বকবে, তাই ওকে ব্লক করে দিই, ও তাহলে কিছু দেখতে পাবে না। এই বলে রিমা শাগনিককে ব্লক করে দেয়। আর রিমা প্রত্যেক দিন সি বিচে গিয়ে অনেকক্ষণ ধরে সময় কাটানোর ফলে এখন অনেকেই রিমাকে চিনে ফেলে। আর একদিন একজন ইন্ডিয়ান ছেলে রিমাকে সুইমস্যুট পরে দেখে ভীষণ পরিমাণে পছন্দ করে। তাই তখনই সেই ছেলেটি রিমার সঙ্গে কথা বলতে চলে যায়। হাই, আমার নাম দিনেশ, নাইস টু মিট ইউ। আমি আপনাকে রোজই সমুদ্রে সাঁতার কাটতে দেখি, আপনারও মনে হয় আমার মতো সমুদ্র ভালো লাগে, তাই না? হ্যাঁ, আমারও সমুদ্রে সাঁতার কাটতে খুব ভালো লাগে। সমুদ্রে সাঁতার কাটার জন্যই থাইল্যান্ডকে আমি এতটা পছন্দ করি। আর তারপর আছে নানান রকম ওয়াটার অ্যাক্টিভিটিস। কিন্তু দুঃখের বিষয়, সমুদ্রের ভেতরটা আমার এখনো গিয়ে দেখা হলো না। তাই নাকি? আজকে আমাদের একটা দল স্কুবা ডাইভিং এর জন্য সমুদ্রে নামবে, আপনি কি আমাদের সাথে যাবেন? তাহলে আপনার সমুদ্রের ভেতরটা দেখা হয়ে যেতে পারে। রিমা এই কথা শুনে খুবই খুশি হয়। তাই তখনই রিমা দীনেশ এবং অন্যান্য লোকেদের দলে ভিড়ে স্কুবা ডাইভিং করতে সমুদ্রে নামে। সমুদ্রের ভেতরটা দেখে রিমা খুবই খুশি হয়। সে অনেকক্ষণ সমুদ্রের তলায় থাকে। আর সমুদ্র থেকে উঠে আসার পর দীনেশ রিমাকে বলে, আপনার সঙ্গে কি একটা ছবি তুলতে পারি? উনি খুব ভালো স্কুবা ডাইভিং করেছেন, সবাই সাধারণত প্রথমবারেই এত ভালো স্কুবা ডাইভিং করতে পারে না। রিমা এটা শুনে খুবই খুশি হয়ে দীনেশের সঙ্গে ছবি তোলে। অন্যদিকে দীনেশ শাগনিকের অফিসেই চাকরি করে। তার উপর শাগনিকের সঙ্গে দীনেশের খুব ভালো সম্পর্ক ছিল, সেটা রিমা এখনো পর্যন্ত জানে না। এমনকি দীনেশও জানে না যে রিমা শাগনিকের বউ। এভাবেই 2-1 দিন কাটে।
আর একদিন শাগনিক এবং দীনেশ দুজনে অফিসে বসে গল্প করতে শুরু করে। আর সেদিন কথায় কথায় শাগনিক নিজের বিয়ের কথা বলে। এই দেখ, এই মেয়েটাকে আমার ভীষণ পছন্দ। ওর নাম রিমা, ভীষণ ভালো মেয়ে জানিস। ও দারুণ স্কুবা ডাইভিং করে। ওকে প্রথমবারে দেখে আমি ভেবে নিয়েছিলাম আমি এই মেয়েটাকেই বিয়ে করব। এই বলে দীনেশ এক এক করে রিমার ইনস্টাগ্রামে সব ছবি শাগনিককে দেখায়, কিন্তু রিমা শাগনিককে ব্লক করে দেওয়ায় শাগনিক কিছুতেই রিমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু দেখতে পায় না। তার উপর শাগনিক তার কলিগের সঙ্গে রিমাকে সুইমস্যুট পরে ছবি তুলতে দেখে ভীষণ পরিমাণে রেগে যায়। আর মনে মনে শাগনিক এখন সবটা বুঝতে পারি। আর সেদিন প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে শাগনিক বাড়িতে ফিরে আসে। তুমি এতদিন আমাকে না জানিয়ে বিচে গিয়ে আমার কলিগের সাথে ঘুরে বেরিয়েছো? এত বড় সাহস তোমার? তোমার যদি এতই বিচে যাওয়ার ইচ্ছে তো আমি তোমাকে নিয়ে যেতাম। আমি তো তোমাকে বলেছিলাম যে সময় পেলে আমি তোমাকে বিচে নিয়ে যাব। শুধু তুমি বিচে গেছো তা তো নয়, তার উপর সুইমিং স্যুট পরে ছবি পোস্ট করেছো। তুমি আমাকে ইনস্টাগ্রামে ব্লকও করে রেখেছো যাতে তোমার কোনো ছবি আমি দেখতেও না পারি, তাই না? আমি বিচে শুধু দীনেশের সঙ্গে ছবি তুলেছিলাম। দীনেশ আমাকে স্কুবা ডাইভিং করতে নিয়ে গিয়েছিল। তুমি আমাকে ভুল ভাবছো। আসলে আমার সমুদ্র খুব ভালো লাগে। এখানে এসে আমি সমুদ্র ছেড়ে থাকতে পারছিলাম না। ঠিক আছে, তোমার যদি সমুদ্র এতই ভালো লেগে থাকে তুমি থাইল্যান্ডে থেকে যাও। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। এছাড়া আমার অফিসে আমি ইন্ডিয়াতে ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করে এসেছি। আর এক সপ্তাহের মধ্যে আমি ইন্ডিয়া চলে যাচ্ছি। তুমি নিশ্চিন্তে থাইল্যান্ডে থাকতে পারবে। এখানে তোমাকে বাধা দেওয়ার জন্য কেউ থাকবে না। তুমি প্লিজ এরকম করো না। আমার সবে 2 মাস হলো বিয়ে হয়েছে। তুমি যদি এখন আমাকে ডিভোর্স দাও তাহলে লোকে কি বলবে? তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এরকম করব না শাগনিক। তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি যদি ডিভোর্স না চাও তাহলে তোমাকে আমার সাথে ইন্ডিয়া ফেরত যেতে হবে। আর সারা জীবন আমাকে না জানিয়ে তুমি কোনো কাজ করতে পারবে না। তুমি যদি রাজি থাকো তবে বলো, তা না হলে আমি একাই ইন্ডিয়া ফিরে যাব। রিমা শাগনিকের কথায় রাজি হয়ে যায়। আর এত বড় কাণ্ড ঘটানোর পর রিমা আর থাইল্যান্ডে থাকতে চায় না। এমনকি রিমা এখন শাগনিককে কিছু না জানিয়ে কোনো কাজও করে না। এভাবেই কিছুদিন কাটার পর রিমা আবার শাগনিকের সঙ্গে ইন্ডিয়াতে ফিরে গিয়ে তার পরিবারের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। দেখেছো বলতে, দেখেছো মনোরমার মেয়েগুলোকে? এই যে সকাল হলো বাড়ি থেকে 5 জনে বেরিয়ে গেল, আবার সেই মধ্যরাতে বাড়ি ঢুকবে। বাপ মা বাড়িতে বসে আছে আর মেয়েগুলোকে রোজ রোজ বাড়ির বাইরে পাঠিয়ে দেয়। কি জানি বাবা, এদের ব্যাপার স্যাপার কিছুই তো বুঝি না আমি। ওদের জিজ্ঞাসা করতে তো বলে যে আমরা বাইরে কাজ করতে চাই। কি কাজ যে করে উপরওয়ালাই জানে। ছেলের আশায় একটা নয়, দুটো নয়, 5-5টা মেয়ে নিয়েছে। মেয়েদের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। বিয়ে দিয়ে বিদায় করবে তা নয়, এদের তো কোনো চিন্তাই নেই বাবা। মেয়ে বিদায় করবে কেন গো? মেয়েরা তো মোটা টাকা নিয়ে আসছে বাড়িতে, বাপ মা বসে বসে খাচ্ছে আর মেয়েগুলোকে দিয়ে টাকা ইনকাম করাচ্ছে। ছি, এদের লজ্জাও লাগে না? জোয়ান মেয়েগুলোকে এভাবে ছেড়ে রেখেছে। দিনকালের যে অবস্থা কি আর বলবো। তুমি দেখে নিও, এদের বাবা মা কিন্তু কোনোদিনও 5 মেয়েকে বিয়ে দিতে পারবে না। সারা জীবন এভাবে বাড়িতে বসিয়েই রাখতে হবে। মেয়েগুলো এরকম কুকর্ম করে বেড়ালে বাবা মা কিভাবে বিদায় করবে বলো তো? পাড়ার প্রতিবেশী মহিলারা নরেন্দ্র এবং মনোরমার 5 মেয়েকে নিয়ে আলোচনা করছিল। এটা তাদের পাড়ায় প্রায় প্রত্যেক দিনই হয়ে থাকে। 2-1 বছর আগের কথা। নরেন্দ্র ও মনোরমা রুম্পা, প্রিয়াঙ্কা, লতিকা, মোহনা এবং শম্পা নামে 5টি মেয়েকে নিয়ে বাস করত। নরেন্দ্রবাবু একটা প্রাইভেট সেক্টরে কাজ করে সংসার চালাতো। 5 মেয়ে যথাসাধ্য পড়াশোনা কমপ্লিট করানোর পর মনোরমা তার মেয়েদের বিয়ে নিয়ে বেশ চিন্তায় পড়েছিল। কি গো, মেয়েদের বিয়ে নিয়ে কিছু ভাবলে তুমি? ওদের পড়াশোনা করিয়ে ওদের পেছনে কারি কারি টাকা তো জলাঞ্জলি দিলে। এবার ওদের বিদায় করার চিন্তা ভাবনা করো নাকি? এভাবে আর কতদিন ঘরে বসিয়ে রাখবে? আহা, তুমি আবারও শুরু করলে মনোরমা। আমি তো ওদের বিয়ের জন্য সম্বন্ধ খুঁজছি। ভালো ছেলে না পেলে কি করব বলো? যাত্রার ঘাড়ে তো আর মেয়েদেরকে চাপিয়ে দিতে পারি না। তুমি সেভাবে ছেলে খুঁজছো কোথায়? সব সময় তো নিউজ পেপারের মধ্যে ঢুকে থাকো। জোয়ান মেয়েদের আর কতদিন বাড়িতে বসিয়ে রাখবে? এদের নিয়ে চিন্তা করতে করতেই তো আমি শেষ হয়ে যাব। যতই যাই হোক, মেয়ে সন্তানদের একদিন না একদিন তো বিদায় করতেই হবে। কেন এখন বড্ড চিন্তা হচ্ছে তোমার, তাই না? তখন তো বলেছিলাম বারবার করে 2টো মেয়ে আছে, থাক, এই যথেষ্ট আমাদের জন্য। তুমি তো ছেলের আশায় এক এক করে 5-5টা মেয়ে নিয়ে নিলে। বোঝো ঠেলা এখন। তুমি চুপ করো। ছেলে হয়নি এটা আমাদের দুর্ভাগ্য। মেয়েরা বিদায় হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে, তখন বুঝবে ঠেলা।
একটা ছেলে থাকা খুবই জরুরি। মেয়েরা তো শ্বশুর বাড়ি ছেড়ে ঘর সংসার ছেড়ে আমাদের দেখাশোনা করতে আসবে না। আচ্ছা বাবা থামো, আমার একটা কল আসছে, ধরতে দাও। হ্যাঁ হ্যালো, বলুন ঘটক মশাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাই, এ তো খুব ভালো কথা। আচ্ছা আচ্ছা, আপনি কালকেই ওদের আসতে বলুন। না না, একদম না একদম না। হ্যাঁ হ্যাঁ রাখুন, ঠিক আছে, আসুন। ঘটক মশাই ফোন করেছিল, কি বললো গো? তাড়াতাড়ি বলো। আরে বলছি বলছি, একটু ধৈর্য ধরো। ঘটক মশাই যে ছেলেটার কথা বলছিল না, ওই ছেলেটা আর ওর পরিবার আমাদের বড় মেয়ে রুম্পার ফটো দেখে পছন্দ করেছে। ওরা কালকেই দেখতে আসবে বলছে। বাহ, এটা তো খুবই ভালো কথা। উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। তুমি আর বসে থেকো না, কালকের জন্য সব কেনাকাটা শুরু করো। অতিথি আপ্যায়নে কোনো রকমের কমতি রাখা যাবে না। এই মেয়ে রুম্পা, শুনছিস? এদিকে আয়, শোন কি বলছি। মনোরমা তার বড় মেয়েকে ডাকতে ডাকতে সেখান থেকে চলে যায়। পরের দিন প্রতাপ নামে একটি ছেলে তার বাবা ও মায়ের সঙ্গে নরেন্দ্র এবং মনোরমার বড় মেয়ে রুম্পাকে দেখতে আসে। আচ্ছা আচ্ছা, অনেক কথাই তো হলো, আর খাওয়া দাওয়া তো খুব ভালোই হলো। এবার মেয়েকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ, ডাকছি ডাকছি। প্রিয়াঙ্কা, লতিকা, তোর দিদিকে নিয়ে আয়। মায়ের কথা শুনে প্রিয়াঙ্কা ও লতিকা রুম্পাকে রেডি করে সবার সামনে নিয়ে আসে। ওই দুজন কারা? আপনার মেয়ের সঙ্গে এলো যে? ওরাও আমার মেয়ে। এটা মেজো মেয়ে আর ওটা সেজো মেয়ে। মানে মেজো মেয়ে সেজো মেয়ে? আপনার টোটাল কটা মেয়ে? কেন, আপনারা জানেন না? আমার তো 5টা মেয়ে, আমার কোনো ছেলে নেই। না, আমাদের ক্ষমা করবেন, এই বিয়েটা সম্ভব নয়। আমরা ভেবেছিলাম রুম্পা আপনাদের বাড়ির একমাত্র মেয়ে। আমরা একমাত্র মেয়ের সঙ্গেই আমার ছেলের বিয়ে দিতে চাই, যেখানে কোনো ভাই বোন থাকবে না, কেবল একটাই মেয়ে থাকবে, যাতে মেয়ের মা বাবা মারা যাওয়ার পর সব সম্পত্তি তার জামাই পায়। এ কি বলছেন কি আপনি? আমি কিছু বুঝতে পারছি না আপনার কথা। আমি বলতে চাইছি যে আপনাদের তো 5টা মেয়ে, আপনাদের নাম মাত্র কয়েক কাঠা জমি জায়গা ছাড়া আর তো কিছু নেইও। 5 মেয়ের মধ্যে ভাগ করলে এক একজনের ভাগে কি বা থাকবে বলুন তো? ছি, আপনারা এত নিচু মনের মানুষ, আমি কখনো ভাবিনি। যান, চলে যান এখান থেকে। আপনাদের বাড়িতে আমার মেয়ের বিয়ে দেব না। সম্পত্তি দেখে ছেলের বিয়ে দিতে এসেছেন? যান, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান এখান থেকে। নরেন্দ্রবাবু খুব রেগে গিয়ে ছেলে পক্ষকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর থেকে তাদের 5 মেয়ের জন্য কেন জানি না সম্বন্ধ আসাই বন্ধ হয়ে গিয়েছিল। অনেক চেষ্টা করেও নরেন্দ্র ও মনোরমা তাদের মেয়েগুলোর বিয়ে দিতেই পারছিল না। মেয়েগুলোর পড়াশোনা শেষ করে সবাই এখন বাড়িতে বসেই থাকতো। এভাবেই দেখতে দেখতে 2 বছর কেটে যায়। নরেন্দ্রবাবুর বয়স হয়ে যাওয়ায় তার চাকরি থেকে রিটায়ারমেন্ট হয়ে যায়। নাও, এবার তোমার রিটায়ারমেন্ট হয়ে গেল। ইনকামের রাস্তা এবার পুরোপুরি বন্ধ। এবার আমরা 5 মেয়ের বিয়ে কিভাবে দেব? আমার তো চিন্তায় মাথা ঘুরছে। 5 মেয়েকে কিভাবে বিদায় করব এবার আমি? আহা মনোরমা, তুমি একটু শান্ত হও। এত ভেঙে পড়লে হবে না গো বাবা। তুমি সবসময় অতিরিক্ত চিন্তা করো। তোমার এই স্বভাবটা খুব বাজে, কিন্তু শরীর খারাপ করবে যে। চিন্তা করব না তো কি করব বলো? বাড়িতে 5-5টা জোয়ান মেয়ে থাকলে চিন্তা হওয়াটা তো স্বাভাবিক। তোমার তো কিছু যায় আসে না। জন্ম দিয়েই তোমার কর্ম শেষ হয়ে গেছে। তুমি চুপ করবে একটু? আজকেই তো আমার রিটায়ারমেন্ট হলো, আমাকে একটু সময় দাও। আমি কোনো না কোনো কাজ নিশ্চয়ই খুঁজে নেব, তুমি দেখে নিও। এবার তুমি দয়া করে চুপ করো, মেয়েরা শুনলে বেকার চিন্তা করবে। 5 মেয়ে দরজার আড়াল থেকে তাদের বাবা মায়ের সব কথাই শুনছিল। তাদেরকে নিয়ে তার বাবা মায়ের এত চিন্তা দেখে তাদেরও খুব খারাপ লাগতো। তারা তাদের বাবা মায়ের পাশে দাঁড়াতে চাইতো, কিন্তু তারা মেয়ে হওয়ায় কোনো কিছু করতেও তারা ভয় পেত। নরেন্দ্রবাবু পরের দিন থেকেই নতুন কাজের সন্ধানে বেরিয়ে পড়ে, কিন্তু তার অনেক বয়স হয়ে যাওয়ায় সে ভালো কোনো কাজ খুঁজেই পায় না। দেখতে দেখতে এভাবেই 2 মাস কেটে যায়। মনোরমা দেবীর চিন্তা দিনের পর দিন আরো বেড়েই চলেছিল। একদিন তাদের 5 মেয়ে তাদের কাছে এসে বলে, বাবা মা, তোমাদের সঙ্গে একটা দরকারি কথা ছিল। আসলে আমরা 5 বোন। কি বল বল, তোরা কোনো ছেলে কি পছন্দ করেছিস নাকি? তোদের কোনো ছেলে পছন্দ করেছে? বিয়ের কথা বলেছে? না মা, এমন কিছু নয়। আসলে আমরা 5 বোন মিলে তোমাদের চিন্তা দূর করতে চাই। বাবা কোনো কাজ পাচ্ছে না, সংসারের এই টানাটানি অবস্থা। তাই আমরা ভেবেছি যে আমরা 5 বোন মিলে বেকার তো বাড়িতে বসেই থাকি। আমরা 5 বোন যদি কিছু না কিছু কাজ করি তাহলে কেমন হবে? হ্যাঁ বাবা,
রুম্পা দিদি একটা বড় পার্লারে কাজ পেয়েছে, আর আমি একটা শপিং মলে সেলসম্যানের কাজ পেয়েছি। আর লতিকা খুব ভালো সেলাই জানে বলে ও একটা বড় টেলার্সে কাজ পেয়েছে। মোহনা একটা শপিং মলে বিলিং ডিপার্টমেন্টসে কাজ পেয়েছে। থাক, অনেক হয়েছে, থাম এবার তোরা। আমাদের কিছু না জানিয়ে তোরা এত দূর পর্যন্ত ভাবলি কি করে? তোরা ভাবলি কি করে যে আমরা তোদেরকে কাজ করতে পাঠাবো বাইরে? তোরা কি বেটা ছেলে নাকি, হ্যাঁ, যে ছেলেদের মতো কাজ করতে যাবি? চাকরির জন্য তো অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছিস, কই এতদিনে তো একজনও চাকরি পেলি না তোরা? ছেলে নয় মেয়ে, কিন্তু এত সমস্যা কি? আজকাল মেয়েরা তো সবকিছুই করছে। আমার মেয়েরা আমাদের কথা ভেবে এগিয়ে এসেছে, কিছু একটা করবে বলছে, করুক না। মেয়েরা এখন ছেলেদের থেকে কোনো অংশেই পিছিয়ে নেই তো। আগে পিছে ভেবে চিনতে কথা বলো। জোয়ান মেয়েদের এখন বাইরে কাজে পাঠালে লোকজন কি বলবে? পাড়ার লোকে শুধু শুধু বদনাম করবে, আর আমার মেয়েগুলোর বিয়েই হবে না। কি হবে না হবে সেটা আমি বুঝে নেব, কোনো কাজই ছোট নয়। আমার মেয়েরা তো চাকরির জন্য চেষ্টা করছে, ওরা যতদিন চাকরি পাচ্ছে না ততদিন এই কাজগুলোই করুক না, কোনো সমস্যা নেই। তোরা চিন্তা করিস না মা, আমি তোদের সাথে আছি। তোদের যেটা ভালো লাগে তোরা সেটাই কর, যাই করিস না কেন শুধু মন দিয়ে করবি, কেমন? বাবার সাপোর্ট পেয়ে 5 মেয়ে খুব খুশি হয়। পরের দিন থেকেই 5 মেয়ে নিজের নিজের আলাদা আলাদা কাজ জয়েন করে। মাসের শেষে তারা তাদের পারিশ্রমিকের টাকা নিয়ে এসে বাবা মায়ের হাতে তুলে দেয়। এভাবেই বেশ কয়েক মাস চলতে থাকে। সব ঠিকঠাকই ছিল, কিন্তু 5 মেয়েকে রোজ রোজ বাড়ির বাইরে বেরিয়ে যেতে দেখে পাড়া পড়োশি নানান রকম আজে বাজে মন্তব্য করতে শুরু করেছিল। এগুলো দেখে মনোরমা দেবী খুব চিন্তায় পড়ে। পাড়ার লোকের আজে বাজে মন্তব্য শুনে সে যেমন খুব রেগে যায়, তেমনই খুব ভয়ও পেয়ে যায়। বাড়ি এসে মনোরমা বলে, তোমার জন্য হয়েছে এসব। দেখেছো তো পাড়ার সবাই কিভাবে আমাদের মেয়েদের বদনাম করছে। আমি যেটা ভেবেছিলাম সেটাই তো হলো। আর মেয়েদের বিদায় করতে হবে না তোমাকে, সারা জীবন মেয়েদের বাড়িতে পুষে রাখো। আরে বাবা, কি হলো কি বলবে তো? তুমি এত রেগে আছো কেন? কে কি বললো তোমাকে? কিছু জেনে লাভ নেই তোমার, অনেক করেছো যা করার। এবার আমি যা ভালো বুঝবো তাই করব। এই তোরা সবাই শোন, আজকে থেকে তোদের বাড়ির বাইরে পা রাখা বারণ। তোরা কেউ কোনো কাজে যাবি না, বুঝেছিস? দরকার পড়ে আমি বাইরে গিয়ে টাকা ইনকাম করে আনবো, কিন্তু আমি তোদেরকে আর কাজ করতে দেব না। মা, তুমি লোকের কথা কেন শুনছো? আমি কি বললাম শুনতে পেলি না? যা ভেতরে যা, চুপ করে। মনোরমা তার 5 মেয়ের কাজে যাওয়া একেবারেই বন্ধ করে দেয়। সে নিজেই লোকের বাড়িতে কাজ করতে শুরু করে। অনেক বেশি মানসিক চাপ নেওয়ার ফলে একদিন হঠাৎ করে মনোরমা খুব অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার দেখানো হলে মনোরমাকে 3 মাস বেড রেস্টে থাকার কথা বলা হয়। ডাক্তার অনেক অনেক টাকার ওষুধ লিখে দেয়। মনোরমার এক কঠিন অসুখ হয়েছিল। সে সারাক্ষণ ঘরবন্দি হয়ে পড়ে থাকতো, কারোর সঙ্গে কথা বলতো না, সারাদিন বিছানায় শুয়ে থাকতো। বাবা, মায়ের একই হয়ে গেল। মা আমাদের 5 বোনকে নিয়ে এত চিন্তা করত যে আজকে মায়ের এই অবস্থা হয়েছে। এত ওষুধ, ডাক্তার খরচ আমরা এবার কোথায় পাবো? যে করেই হোক তোদের মাকে সুস্থ করে তুলতেই হবে। আমি দিনমজুরের কাজ করব কাল থেকে। না বাবা, এই বয়সে তুমি দিনমজুরের কাজ করতে পারবে না। কিছু হয়ে গেলে কি হবে বলো তো? মায়ের মতো তুমিও যদি অসুস্থ হয়ে পড়ো, আমরা 5 বোন আবার আগের মতো কাজ করব। আমাদেরকে নিয়ে কে কি বললো কিচ্ছু যায় আসে না আমাদের। 5 মেয়ে আবার নিজের নিজের কাজ জয়েন করে। তারা অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করে আনতো। এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। রুম্পা, প্রিয়াঙ্কা এবং লতিকা 3 জনে এখন অনেক ভালো একটা চাকরি পেয়ে গিয়েছিল। শহরের অনেক ভালো বড় বড় ডাক্তার দেখিয়ে তারা তাদের মাকে একেবারেই সুস্থ করে তোলে। সুস্থ হওয়ার পর মনোরমা জানতে পারে যে তার মেয়েরাই কাজ করে টাকা ইনকাম করে তাকে সুস্থ করে তুলেছে। সে মনে মনে তার ভুল বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দে তোরা। আমি নিজে একটা মেয়ে হয়ে তোদের সব সময় ছোট করেছি। তোরা মেয়ে হয়েও ছেলেদের মতো কাজ করে দেখিয়েছিস, আর আমি সব সময় তোদের উন্নতির পথে কাটার মতো বাধা হয়ে দাঁড়িয়েছি। আমাকে ক্ষমা কর তোরা। মা, তুমি এমন বলো না। দোষটা তোমার নয়, দোষটা এই নোংরা সমাজের, যারা মেয়েদের নিচু চোখে দেখে, মেয়েদের দিকে সবসময় আঙুল তোলে, যারা মেয়েদেরকে বোঝা মনে করে, তাদের জন্য আজকে আমাদের মেয়েদের এমন দুর্দশা হয়েছে। মেয়েরা চাইলেই অনেক কিছু করতে পারে যদি তারা বাবা মায়ের সাপোর্ট পায়।
মনোরমা তার ভুলের জন্য যেমন অনুশোচিত ছিল, তেমনি তার 5 মেয়েকে নিয়ে খুবই গর্ববোধ করছিল। কয়েক মাসের মধ্যেই 5 মেয়ের জন্য অনেক ভালো ভালো পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে। মনোরমা ও নরেন্দ্রবাবু একসঙ্গে 5 মেয়ের বিয়ে দেয়। বিয়ের পরও 5 মেয়ে তাদের বাবা মায়ের কথা বলেনি। বাবা মা, তোমরা আমার কাছে থাকবে, তোমাদের একা একা থাকতে হবে না এখানে। না, বাবা মা আমার কাছে থাকবে, আমার শ্বশুর শাশুড়ি নেই, আমার বর তোমাদের নিয়ে যেতে বলেছে। দেখেছো মনোরমা, তুমি বলেছিলে না মেয়েদের বিদায় হয়ে গেলে তারা আমাদের দেখাশোনা করতে আসবে না, খোঁজ নিতেও আসবে না। দেখো দেখো, ওরা এখন আমাদের কথাই চিন্তা করছে। ওরা মেয়ে হয়েও ছেলেদের মতো সমস্ত দায়িত্ব পালন করছে। মেয়েদের বিদায় হয়ে গেলেও তারা কখনো পর হয়ে যায় না মনোরমা। নরেন্দ্র ও মনোরমাকে তাদের বড় মেয়ে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। এভাবেই 5 মেয়ে খুব সুখে শান্তিতে সংসার করতে থাকে।